ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমারটা দেখাচ্ছি, তার মানে এটা আমাকে মার্কেটিং করতেছি। তো হ্যাঁ, এটা হচ্ছে ধরো একটা স্ট্যান্ডার্ড সিভির ফরম্যাটটাকে ফলো করা একটা সিভি। এখানে নামটা আসছে, দেন আমি টাইটেল ইউজ করতেই পারি, চার পাঁচটা, যেহেতু জব ঘোরা হয়ে গেছে, করি না করি। সো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুক কিপার, যেটাতে আমি স্কিল বেশি, আমি ওটাকেই এখানে ফোকাস করব। দেন আমার মোবাইল নাম্বার, কেন জানি জিপি কে ভালো লাগে দিতে, একটু স্ট্যান্ডার্ড মনে হয়, যদিও আমার বাংলা লিঙ্কটা অনেক পুরনো। দেন হচ্ছে ইমেল, একটাই ইউজ করি, সেটাই। লিঙ্কডইন আইডি অবশ্যই লাগবে। এখন একটা সময় গিয়ে লিঙ্কডইনটা আসলে এত বেশি বুস্ট করবে কল্পনারও বাইরে, এবং আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য কিন্তু লিঙ্কডইন আইডিটা খুব বেশি নেসেসারি আমাদের। দেন হচ্ছে তোমার বর্তমান ঠিকানা, তুমি যেখানে এখন থাকো এটা শো করবা। ছবি আমাদের দেশে দিতে হয়, কিন্তু বাইরের দেশের আমি সিভি গুলোতে দেখেছি, আমেরিকান রিজিউম গুলোতে কিন্তু ওরা ছবি ইউজ করে না। বাট আমাদের দেশের ছবি যদি তোমার কি বলে যে সিভি ফরম্যাটে নাও থাকে, তোমাকে এক্সট্রা করে ছবি লাগাই দিতে হয়, কেন জানি এরকম একটা ব্যবস্থা চালু আছে। সো ছবিটা দিবা, ছবিটা অবশ্যই মানে ট্রাই করবা যাতে ক্লিয়ারলি বোঝা যায় তোমাকে ওরকম, মানে এগুলো অনেক বেশি ব্লার হয়ে গেছে, এই টাইপের ছবি দেওয়ার দরকার নেই। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখবা, কোনো রকম ইয়া টিয়া দিবা না, ওই যে কি জমি টমি, মানে পূর্ণিমার চাঁদ, এই টাইপের কোনো কিছু যাতে না থাকে। দেন হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ। কেরিয়ার অবজেক্টিভটা হচ্ছে তুমি যেটার জন্য অ্যাপ্লাই করবা। এখন এখানে আমি একটু চালাকি করছি, আমি বারবার এডিট করতে আমার বিরক্ত লাগে, সেজন্য সবকিছুকে এখানে নিয়ে আসছি, বুঝছো? মানে যার যেটা দরকার ওটাও পড়ে নিক, এটা করবা না তোমরা, রেলিভেন্ট ভাবে দিবা। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট এন্ড প্রজেক্ট ম্যানেজার, এটা আমার আরএনজি সেক্টর কে নিয়ে আসছি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কে নিয়ে আসছি, মাল্টিন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসছি। আচ্ছা, এগুলো কেন আনতে পেরেছি আমি? কারণ আমার আমি যেহেতু সিএফএম এ কাজ করেছি, সিএফএম এ কাজ করার মেইন বেনিফিট হচ্ছে এটা, তোমার যে ক্লায়েন্ট থাকবে, এই ক্লায়েন্টটার কাজ করলে তুমি ওই রিলেটেড বিজনেসটা সম্পর্কে জেনে যাওয়া। সো আমি যদি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির অডিটর যাই, বা ওদের যদি ব্যাকলগ অ্যাকাউন্টিং নিয়ে কাজ করি, আমি পারবো। আমি যদি আরএনজি সেক্টরে কাজ করি, এখন অলরেডি আমার স্টিল হাতে যে ক্লায়েন্টটা আছে সেটা আরএনজি নিয়ে, তাহর। সো নাম বলে দিলাম। তো এটাতে এটা নিয়ে কাজ করেছি। সো আরএনজি সেক্টরে কি কাজ হয়, অ্যাকাউন্টেন্ট কি কাজ করে, এটা সম্পর্কে আমার মোটামুটি নলেজ খুব ভালোই আছে, যেটা আমি বলতে পারি অ্যাটলিস্ট একটা গার্মেন্টস এর অ্যাকাউন্টসটা আমি মেনটেন করতে পারবো। দেন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এটা নিয়েও আমার কাজ করা হয়েছে, এবং একদম সিনিয়র পজিশন আমি এটাতে কাজ করতে পেরেছি ফার্মে কাজ করার যেটা বেনিফিটস ওটার কারণে। আচ্ছা, এই হচ্ছে নিজের সম্পর্কে একটু কিছু বলা, ক্যারিয়ার অবজেক্টিভ, যেটা আমি ওখানে সেকেন্ড স্টেপে দেখাইছি। থার্ড স্টেপে ছিল এক্সপিরিয়েন্স। সো তোমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে একটু বাড়িয়ে বলে মানুষ, বাড়িয়ে বলাটাই নিয়ম। কারণ এটা তুমি যদি একটু বাড়িয়ে বলতে না পারো, তোমার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসবে না। তবে আমরা অতটুকু বাড়িয়ে বলবো না যেটা আমার সাথে যায় না, ঠিক আছে? আমি কিন্তু এখানে কিছু তেমন কিছুই বাড়াইনি, জাস্ট আমার, যদি আমাকে জিজ্ঞেস করে পলিমারে আপনি কি কাজ করছেন, তাহলে কিন্তু আমি বলতে পারবো আমি কি কাজ করেছি। বা নোয়াপাড়া টি কোম্পানি লিমিটেডে কি কাজ করেছেন, এটাও আমি বলতে পারবো, কারণ এগুলোতে আমি কাজ করেছি। আমি বাড়িয়ে দেখাইনি, জাস্ট আমি যেটা কাজ করেছি ওটা দেখাইছি। বাট অনেকে বাড়িয়ে দেখাই, বাড়িয়ে দেখাটা এখন নিয়ম হয়ে গেছে, কারণ কম্পিটিশনের মধ্যে আপনি যদি একটু বাড়িয়ে দেখাতে পারেন, তাহলে আপনার সিভিটা আগে, সবার আগে একটু প্রায়োরিটি পাবে। বাট এমন কিছু বাড়ায় দেখাবো না আমরা, যেটা নিয়ে কোশ্চেন করলে যাতে আমি আস্ক করতে, মানে সরি, কোশ্চেন করলে যাতে আমি এটা আনসার দিতে না পারি। সো সিভিটা কিন্তু তোমাকে আটকানোর একটা অস্ত্র ওর হাতে দিয়ে দিচ্ছ। সো এমন ভাবে লিখবা যাতে তোমাকে আটকাতে না পারে কোশ্চেন। সিভি এখন কিন্তু ম্যাক্সিমাম রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু সিভিটাতে তুমি যা লিখো ওটার উপরে কিন্তু কোশ্চেন করা হয়। আগের মতো রিলেভেন্ট কোশ্চেন কিন্তু এখন করা হয় না, সিনারিও চেঞ্জ হয়েছে। আর এখন যারা রিক্রুটার থাকে তারা কিন্তু তাদেরকে হায়ার করে আনে। অনেক সময় অফিসের এইচআর থাকে না, এইচআর থাকলেও তারা এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে বুঝতে চায় না, বা থাকলেও একজন থাকে বাইরে থেকে হায়ার 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 করে প্রফেশনালদের নিয়ে আসে, যারা অল টাইম শুধু এই ইন্টারভিউ গুলো নেই। ইভেন বাংলাদেশের কনসালটেন্সি এমন কিছু ফার্ম দাঁড়ায় গেছে যারা শুধুমাত্র রিক্রুটমেন্টের জন্য কাজ করে থাকে। সো তুমি এমন ভাবে তোমাকে সিভিটা বানাতে হবে যাতে তুমি ইন্টারভিউ পর্যন্ত যাতে কল পাও, এবং ইন্টারভিউতে গিয়ে যাতে কোনো রকম সিভি নিয়ে কোনো এমব্রেসিং সিচুয়েশন না পড়ো, বিব্রতকর পরিস্থিতিতে যাতে না পড়ো, এটা খেয়াল রাখবা। এমন কিছু লিখবা না যেটার আনসার তুমি দিতে পারবে না। ক্লিয়ার? এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছি? ইয়ার
জি স্যার, বুঝছি। ওকে, এরপরে হচ্ছে আমার পড়ালেখা। সো তোমরা যখন ডিগ্রি শেষ করবা, মানে তোমাদের যখন একাডেমিক পড়ালেখা শেষ হবে, তখন তোমাদের একটা প্রফেশনাল, আমি সাজেস্ট করব প্রফেশনাল একটা পড়ালেখা অবশ্যই স্টার্ট করবা। আমারটা তো আমি ইন্টারের পর থেকে শুরু করেছি, তারপর পাশাপাশি লুকাই চুপাই বাংলাদেশে যেহেতু জব করতে হবে, এটার জন্য একটা বিবিএস ও করে ফেলছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। কারণ ম্যাক্সিমাম আমাদের সময় 2011 সালের মানুষরা কিন্তু এই এসএসসি কি জিনিসটা বুঝতো না। তো আমি অনেক জবের ইয়াতে গিয়েও কিন্তু এটা ফেস করছি, যে ওকে ফার্স্টে বোঝাতে হয়েছে যে এসএসসি এর জিনিসটা কি। তো এখানে তুমি এগুলো যারা প্রফেশনাল, এখন কিন্তু এগুলো খুব সহজেই বোঝা মানুষ। তোমাকে জিজ্ঞেস করবে কত পেপার শেষ করছো, কি হয়েছে, এগুলোর ডিটেলস তুমি বলবা। যতগুলো করছো প্রফেশনাল কোর্স সবগুলোর ডিটেলস এখানে নিয়ে আসবা। দেন একাডেমিক কোয়ালিফিকেশন অবশ্যই ট্রাই করবা তোমার পয়েন্টটা আনার জন্য, কারণ এটা ইম্পর্টেন্ট। সালটাও ইম্পর্টেন্ট। সো আবার কলেজে ইম্পর্টেন্ট, ডিগ্রি সবকিছু এখানে ইম্পর্টেন্ট তোমার। দেন হচ্ছে প্রফেশনাল স্কিল, এটা হচ্ছে একদম লাস্ট স্টেপে আমরা যেটা দেখাইছি ওটা, যে কি কি তোমার স্কিল ওই রিলেটেড, তোমার অ্যাকাউন্টস রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড তোমার কি কি স্কিল আছে। এই যে প্রথমে আমি যেটা উল্লেখ করছি, এটা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং এর যে দুটো বিষয়ের উপর আমি দক্ষতা অর্জন করেছি, বা যে দুটো বিষয় নিয়ে আমি খুব কাজ করতে পারি, বা যেগুলোর উপর আমি ইউজ টু। কুইকবুকস শুধু লিখলে হবে না, এখন আমাকে জিজ্ঞেস করতে পারে কুইকবুকস এর মধ্যে আপনি কিভাবে ডাটা এন্ট্রি করেন, বা কুইকবুকস এর মধ্যে থেকে আপনি কি কি রিপোর্ট আমাদেরকে প্রোভাইড করতে পারবেন। তো এগুলো কিন্তু সবগুলোর কোশ্চেন করার জন্য আমি ওদের একটা একটা কিউ দিয়ে দিচ্ছি, মানে তারা যাতে আমাকে কোশ্চেন করতে পারে। আর আমার এই এরিয়াগুলোতে থাকলে আমি সবসময় কি থাকবো, কমফোর্ট জোনে থাকবো, কারণ এগুলোতে আমি কাজ করতে পেরেছি। সো এমন কিছু এখানে আনা যাবে না যেটা তোমার স্কিলের মধ্যে নাই। বা এসইও নিয়ে জিজ্ঞেস করলো, মানে যেগুলো আমি অ্যাকোয়ার করেছি ওগুলো জাস্ট আমি এখানে শো করেছি। আর যেটা বলেছিলাম যে আমরা যে এখন যেটা করছি, ধরো কোন একটা মিটিং হোস্ট করা, এটাও কিন্তু একটা স্কিল, তোমরা এটাও আনতে পারো। আমার এখানে অনেকদিন ছিল, আমি এটা বাদ দিয়ে দিয়েছি এখন, যা মানে কেমন জানি একটু চিপ চিপ লাগতেছে। বাট তোমরা যেহেতু এখনো ফ্রেশার লেভেলে আছো, তো তোমরা এই বিষয়গুলো নিয়ে আসতে পারো, আমি তোমাদেরকে শিখিয়ে দিবো, বা তোমরা নিজেরা ট্রাই করলেও এই জিনিসগুলো পারবা, যে জুমে কিভাবে, গুগল মিটে কিভাবে হোস্টিং করতে হয়, কিভাবে প্রোগ্রাম করতে হয়, রেকর্ডিং করতে হয়, বা এটার উপর প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, এই ধরনের এই জিনিসগুলো নিয়ে আমাদের কয়েকটা ক্লাস এক্সট্রা যদি কখনো সময় পাই তাহলে অবশ্যই দেখাবো। দেন হচ্ছে আহ এই বিষয়গুলো হচ্ছে জাস্ট নিজেকে নিয়ে কিছু বলা, এখানে তেমন কিছু বলার নাই। জাস্ট এটা আদার অ্যাক্টিভিটিস হিসেবে আমি শো করেছি আমি কি কি করছি, টিউশন করছি, তারপর তোমার ফ্রিল্যান্সিং এ কাজ করেছি, হ্যাঁ, তারপরে যে কলেজ টলেজ এগুলোতে ইয়া ছিলাম, টাকা পয়সা তুলতাম। তোমরা জানো, যেহেতু আমার সাথে এফডি। সবাই পিকনিকে গেলেও টাকা পয়সা তুলতাম আমি। তো এগুলো কিন্তু একটা একটা গুণ, দেখা যাচ্ছে কি সবার টাকা দিয়ে পিকনিক ঘুরে আসছি, আমি নিজে টাকা দিই নাই, এটা আবার সবাইকে বলছি অনেস্ট হয়ে। So, হ্যাঁ, কলেজেরটা কি ঠিক ছিল? কোনটা? কাপ্তাইয়ের? কলেজে টাকা দিতেন যেটা। হ্যাঁ, আমার ক্ষেত্রে সবগুলো ঘটনাই ঠিক, এবং একটা সময় গিয়ে আমার থেকে দায়িত্বটা ওরা নিয়ে নেয়। কারণ দেখা যায় ওদের টাকা দিয়ে আমি ঘুরে চলে আসছি। সো এটার মারা জন্য দিচ্ছেন। দায়িত্বটা নিয়ে নি না, আসলে আমার মনে থাকতো না, আমার যখন পকেটে টাকা ঢুকতো মনে হতো ধর টাকাটা তো আমার টাকা, মানে সবগুলো টাকাই তো আমার, যদি লস খাই তখন আমার থেকে তো দিতে হবে। মানে এরকম একটা, মানে কেমন জানি ভেতরে কিরকম একটা দুষ্টুমি কাজ করতো। যাক, সমস্যা নেই, এটা একটা অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে এগুলো, যে তুমি কিভাবে কম খরচের মধ্যে ঘুরে আসতে পারবা, বা কিভাবে তোমার পকেটে টাকা রেখে তুমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবা। ঠিক আছে, এখানে কিন্তু নেগেটিভলি দেখার কিছু নাই। আবার আমি কি না না, করতাম, সব হিসাব কিন্তু দিতাম, মানে কি কোন খাতে কোন কত খরচ হয়েছে, দেখা যাচ্ছে কি ওখানে কিছু টাকা কম খরচ হয়েছে, ওই যেটা খরচ হয়নি ওটা হচ্ছে আমার, যে টাকাটা আমি ওখানে দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি বুঝতে পেরেছি সিভি রাইটিংটা মানে কি কি রাখবো এখানে, মানে কি কি লাগবে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে। মূল কথা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমরা আমাদের নামটাকে শো করব, মানে আমাদের পার্সোনাল অ্যাড্রেসটা থাকবে। তারপর হচ্ছে যে জবের জন্য আমরা অ্যাপ্লাই করতেছি সেটার একটা অবজেক্টিভ থাকবে, ক্যারিয়ার অবজেক্টিভ। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স, আমি কি কি বিষয়ে কাজ করেছি, কোথায় কোথায় কাজ করেছি, এগুলো থাকবে। আর যদি এগুলো না থাকে তাহলে আমরা একটা টেস্টিমোনিয়াল কালেক্ট করব আমাদের টিচারদের থেকে, বা কোন একটা প্রফেশনাল মানুষ থেকে, বা কোন একটা প্রফেশনাল ফার্ম থেকে। তারপর হচ্ছে
প্রফেশনাল কোয়ালিফিকেশন, এটা হচ্ছে তোমরা যদি একাডেমিক পড়ালেখা শেষ করো সেক্ষেত্রে একটা প্রফেশনাল ডিগ্রি যদি করো সেক্ষেত্রে এগুলো এখানে উল্লেখ করবা। দেন হচ্ছে একাডেমিক ডিগ্রিগুলো অবশ্যই আনবা, এগুলো গ্রেডে সবকিছু লিখবা। দেন হচ্ছে প্রফেশনাল স্কিল, তোমার কাজের সাথে যায় এরকম স্কিল গুলো এখানে লিখবা। আমি ভালো তবলা বাজাতে পারি, এটা কিন্তু এখানে লিখে লাভ নাই। বা আমি ভালো গান গাইতে পারি, এগুলো কিন্তু দরকার নেই, এগুলো আগে দেখাতো। কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা তোমরা যদি অ্যাড করতে চাও সেক্ষেত্রে তোমরা নিচে এখানের মধ্যে অ্যাড করতে পারো যে কোচিং কোচিং করাইছো এই সেই এগুলো, বাট এগুলো কিন্তু স্কিলের মধ্যে আসবে না, ঠিক আছে? তারপর হচ্ছে দেন এক্সট্রা যদি কোনো কিছু অ্যাড করতে ইচ্ছে করে তাহলে এগুলো নিচে অ্যাড করে দেবে। এখানে মার নাম, বাবার নাম, ন্যাশনালিটি, স্ট্যাটাস, এগুলো কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস এগুলো এখন কেউ দেখে না, আর এগুলো সিভিতে আনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। যারা এসইও বা সিএফও বা সিইওর জন্য জবে অ্যাপ্লাই করে তাদের একটা সিভি দেখা যায় যে সর্বোচ্চ 4 থেকে 5 পেজ পর্যন্ত হয়। আমারটাও 3 পেজ হয়ে গেছে, এটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু ইনফরমেশন, রেলিভেন্ট ইনফরমেশন আনলে 3 পেজ পর্যন্ত হওয়া এনাফ। এরপরেও যদি আমি পার্সোনাল আনতাম তাহলে দেখা যায় 4 থেকে 5 পেজে চলে যেত। আসলে এটা অ্যাকসেপ্টেবল হতো না, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বলে। এবং আমি বেশ কয়েকটা ফরম্যাট নিয়ে দেখার পরেই তোমাদেরকে আমি এই কমেন্টটা করতেছি, বুঝতে পারছি? সো সবাই এভাবে করে মানে সিভিটা রেডি করবা। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, এই টপিকে অনেক সময় নিয়ে নিছি। নেক্সট টপিক ছিল কি আমাদের, কি ছিল নেক্সট টপিক, কেউ বলতে পারবা? মানে মেল রাইটিং, মেল রাইটিং তো ক্লাস শেষ। এটার ক্লাস শেষ, এটা নতুন স্লাইড। কন্টেন্ট রাইটিং মেবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কন্টেন্ট রাইটিং মেবি। তুই ঘুমায় ঘুমায় ক্লাস করতেছিস নাকি? কন্ট্রোটা এত ভারী কেন? আচ্ছা, ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং না? ওকে, চলে আসছি। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ নাকি একটা মান্থলি মর্টগেজ পেমেন্ট, কোনটা দেখতে পাচ্ছ? মান্থলি মর্টগেজ পেমেন্ট। কেন এখন কি দেখতে পাচ্ছ? এখন আসছে স্লাইডস। ওকে, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং খুব মজার সাবজেক্ট। আমরা যেটা নিয়ে আমাদের ধ্যান জ্ঞান, কেরিয়ার সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করি, এটা আমাদের কি বলবো মানে রুজি রোজগারের বিষয়। ঠিক আছে? এবং মানে আমাদের যেরকম একাডেমিক পড়ালেখার মধ্যে আমার যে হিন্দু ধর্ম বইটা ভালো লাগতো, ঠিক এখন এই বইটাই ভালো লাগে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বইটা ভালো লাগে। ঠিক আছে? সো এটাকে ভালো লাগাতে হবে, কারণ এটা দিয়েই তুমি ইনকাম করবা। একটা জিনিস মনে রাখবা, যে জিনিসটা তোমাকে ইনকাম করাবে সেই জিনিসটার উপর ভালো লাগানোটা অটোমেটিক আনতে হবে। কেন আসবে না সেটা চিন্তা করবা, আর না আসলে আমাকে বলবা, আমি তোমাদের ভালো লাগাতে চেষ্টা করব। তো এর চেয়ে বেশি কিছু আর বলা যাচ্ছে না। আচ্ছা, দেন তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ না? ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আমরা যেহেতু আজকে একদম বিগিনিং এ আছি, একদম বিগিনিং থেকে আমরা এই অ্যাকাউন্টিংটা বুঝতে চেষ্টা করব। যারা এই সাবজেক্টটা নিয়ে পড়ালেখা করতেছো তাদের জন্য এটা অনেক বেশি তোমাদের কাছে এটা কাজ দিবে, তোমাদের পড়ালেখার ক্ষেত্রে এটা খুব হেল্প করবে। আসলে আমরা অ্যাকাউন্টিং নিয়ে পড়ি, বাট অ্যাকাউন্টিং এর বিষয়টা কি এই জিনিসটা নিয়ে এখনো অনেকে জানি না। তোমরা যদি তোমাদের সিনিয়রদেরকেও জিজ্ঞেস করো, ওরা হয়তো অনেকেই মানে তুমি যেটা খুঁজতেছো ওই আনসারটা ওদের কাছ থেকে পাবা না। আবার অনেকে অবশ্যই দিতে পারবে, আমার চেয়েও ভালো দিতে পারবে, সেটা সন্দেহ নাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি, হোয়াট ইজ অ্যাকাউন্টিং? হ্যাঁ, আমরা বইয়ের পড়া বলবো না। হোয়াট ইজ অ্যাকাউন্টিং মানে আমরা আসলে এখানে কাজের পারপাসে চিন্তা করবো, এখানে হোয়াট ইজ অ্যাকাউন্টিং জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করবো। দেন হচ্ছে হোয়াই ডু উই নিড ইট, কেন আমাদের এটা দরকার, এত কিছু থাকার পরও আমরা কেন এটা নিয়ে কাজ করব বা এটা আমাদেরকে কিভাবে হেল্প করবে। দেন হচ্ছে হোয়াট টাইপস অফ অ্যাকাউন্টিং আর দেয়ার, অর্থাৎ অ্যাকাউন্টিং বলতে আসলে আমরা কোন কোন পোর্শন নিয়ে কথা বলবো, বা আসলে অ্যাকাউন্টিং বলতে আমাকে কোন পোর্শন গুলো জানতে হবে যদি আমাকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যদি কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং এর কোন কোন পার্ট বা কোন কোন পোর্শনে আমাকে এক্সপার্ট হতে হবে। মূলত এই বিষয়টাই এখানে আমরা জানবো। প্রথম বিষয়টা হচ্ছে কি, অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সায়েন্স দ্যাট ইজ ইউজড টু কালেক্ট এন্ড অর্গানাইজ ফাইন্যান্সিয়াল ডাটা ফর অর্গানাইজেশনস এন্ড ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড পাচ্ছি, শুধু পড়ে গেলে হবে না। একটা ওয়ার্ড হচ্ছে কি, অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সায়েন্স। দেখো, আমাদের দেশে এসে এডুকেশন সিস্টেমটা নিয়ে যদি একটু কথা বলি, এটা আসলে আমরা আমরা কপি করেছি। আমরা যখন যেখানে ভালো দেখতেছি ওটাই আমাদের এডুকেশন সিস্টেমে অ্যাপ্লাই করতেছি, স্বাভাবিক। কারণ আমরা স্বাধীনতা লাভ করছি 50 বছর,
সো আমাদের এখনো অনেক কিছু ভাঙা করার মধ্যে দিয়ে এগোতে হবে, একটা সময় গিয়ে ফিক্সড হবে। এটা স্বাভাবিকভাবে রিসার্চ চলতেছে এবং আগামীতে দেখা যাবে যে আরো অনেক চেঞ্জ আসবে। বাইরের দেশে কেন বলতেছি, বাইরের দেশে অনেক দেশে এই সায়েন্স কমার্স আর্টস কিন্তু নেই, কারণ দেখা যাচ্ছে কি সবকিছুই সায়েন্স। এক কথা হচ্ছে সব সায়েন্স, সব আর্টস, সব কমার্স, সবকিছুই কমার্স। সো এগুলো বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা যে পড়ালেখাটা করি অ্যাকাউন্টিং নিয়ে, এটা আসলে এটা একটা সায়েন্সেরই সাবজেক্ট, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং বলে এটা অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে। সো আমরা যেটা পড়ি এটা হচ্ছে একটা সায়েন্সেরই বিষয়, এবং এটাকে তুমি যদি একদম স্পেসিফিক ভাবে ডিফাইন করতে যাও সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ইনফরমেশন সায়েন্স দ্যাট ইজ ইউজ টু কালেক্ট, এবং এটার কাজটা হচ্ছে কি কালেক্ট অ্যান্ড অর্গানাইজ ফাইন্যান্সিয়াল ডাটা। তাহলে আরেকটা কিওয়ার্ড পেলাম, ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে ফাইন্যান্সিয়াল ডাটা কালেক্ট করবে এবং এগুলোকে অর্গানাইজ ওয়েতে সাজাবে। কিসের জন্য? ফর ডিসিশন মেকিং, ডিসিশন মেক করার জন্য, যাতে একটা প্রতিষ্ঠান তার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, তার আয় হচ্ছে কত, ব্যয় হচ্ছে কত, তার সম্পদ কত, তার দায় কত। সম্পদ, দায়, আয়, ব্যয়, এই চারটা বিষয় ছাড়া পৃথিবীতে কোনো কাজ কোথাও হচ্ছে না, এবং এই চারটা কাজের মধ্যে যত এক্সপার্টাইজ মানুষ শো করতেছে। সো আমাদেরকে ভেরি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এইসব বিষয় নিয়ে। তাহলে আমাদের যদি অ্যাকাউন্টিং নিয়ে অথবা আমরা যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করি, তাহলে প্রথমে আমাদের যে কথাটা মাথায় আসবে এটা হচ্ছে এটা একটা ইনফরমেশন সায়েন্স। আর এক্ষেত্রে আমরা কিছু ফাইন্যান্সিয়াল ডাটা কালেক্ট করতেছি এবং এগুলো অর্গানাইজ করতেছি। কিসের জন্য? অর্গানাইজেশনের জন্য অথবা কোনো কোনো ইন্ডিভিজুয়ালদের জন্য। ইন্ডিভিজুয়াল বলতে কি, এখানে আমরা যদি আমাদের ম্যানেজমেন্ট লেভেলগুলোকে 3 ভাগে ভাগ করি, সেক্ষেত্রে আমরা পড়েছি এগুলো স্ট্র্যাটেজিক পাই, দেন পাই আমরা মাঝখানে ট্যাকটিক্যাল পাই, হ্যাঁ, দেন হচ্ছে অপারেশনাল পাই। এভাবে করে আমরা 3টা ওয়েতে আমরা এগুলোকে ম্যানেজমেন্ট ওয়েগুলোকে ভাগ করতে পারি। তো আমরা কাদের জন্য ইনফরমেশন গুলো অর্গানাইজ করতেছি, কাদের জন্য কালেক্ট করতেছি, হ্যাঁ, এইসব জিনিস নিয়ে আসলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এখানে ম্যানেজিয়াল অ্যাকাউন্টিং এর বিষয়ও চলে আসে, অ্যাডহক রিপোর্টের বিষয়টা চলে আসে, ম্যানেজমেন্ট রিপোর্টের, সবগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিলেটেড কথাবার্তা। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছে। ওকে, তাহলে আমরা কি বললাম এখানে কিওয়ার্ড গুলো কি কি? প্রথম কিওয়ার্ড বললাম অ্যাকাউন্টিং ইজ ইনফরমেশন Information সায়েন্স। তাহলে এটা হচ্ছে একটা সায়েন্সেরই একটা পোর্শন, একটা সাবজেক্ট। সো ইট হ্যাজ টু ডু উইথ কালেক্টিং, প্রসেসিং এন্ড অ্যানালাইজিং ইনফরমেশন। যদি আমরা বইয়ের সাথে মিলিয়ে যদি বলতে যাই, আমরা যেহেতু 9-10 থেকে পড়ে আসতেছি, একদম নবম দশম শ্রেণী বইয়ের সাথে যদি মিলাতে যাই, তাহলে হচ্ছে কি আমরা যেটা পড়েছিলাম যে হিসাব বিজ্ঞান কি নাকি দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝো, ওখানের মধ্যে পড়েছিলাম যে প্রতিদিন একটি প্রতিষ্ঠান যেসব লেনদেন ঘটনা হয় তাদের থেকে আর্থিক ঘটনাগুলোকে সংগ্রহ করে এগুলোকে দুই পক্ষে ভাগ করে, এক পক্ষ সুবিধা দিবে, এক পক্ষ সুবিধা নিবে। তারপর এই যে পক্ষগুলো কালেক্ট করতেছে, দেন এগুলোকে প্রসেস করতেছে কিসের মাধ্যমে? জাবেদার মাধ্যমে লিপিবদ্ধ করে, খতিয়ানের মধ্যে আবার এগুলোকে আলাদা আলাদা করে হেড রেডি করে, হ্যাঁ, তারপর এখান থেকে আমরা র্যামিল দিয়ে গাণিতিক সূত্র যাচাই করে, দেন আমরা এখান থেকে রিপোর্ট রেডি করতেছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, মানে প্র্যাকটিক্যাল ওয়ার্কও কিন্তু কাজগুলোই হচ্ছে। সো তোমার যদি ইন্টার পর্যন্ত তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, তোমার কোনো জায়গায় তোমাকে আটকাতে হবে না। তোমার সবকিছুই কিন্তু ইন্টারের পড়ালেখাগুলোর উপর বেস করেই এগুলোকে বানানো হয়েছে। যারা অনার্স শেষ করেছো বা বিবিএ এমবিএ ক্লিয়ার করেছো, তারা যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে আমি কিন্তু তাদের সাথে কথা বলতে পারি। হাসি, তোমার কি মনে হয় আমাদের যে ইন্টারের বইটা যেটা পড়েছি ওটাই কিন্তু আমাদেরকে পুঁজি করে আমরা বিবিএ এমবিএ শেষ করেছি, রাইট? হ্যাঁ ভাইয়া, সবকিছুই তো ওইখান থেকে, ওই ওখান থেকে বেসিকটা থেকে সূত্রপাত। আসছে। ইয়েস, ওখান হ্যাঁ, থেকে একটু বেশি। ইন্টারে ছিল হ্যাঁ, মানে ওইটা মানে পুরো ডিটেইলসটা ছিল না, কিন্তু চলে, হ্যাঁ, সবগুলো বিষয় সম্পর্কে ধারণা ছিল। এক্স্যাক্টলি। এবং তুমি বিবিএ যদি এসে ওইগুলো হ্যাঁ, সব ডিটেইলস করা হ্যাঁ, হয়েছে। এবং তুমি যদি প্রফেশনাল ডিগ্রি গুলো অ্যাচিভ করতে যাও, তুমি ওখানেও কিন্তু মজা পাবা, কারণ ওই ইন্টারের পড়ালেখাগুলো কিন্তু প্রফেশনাল পড়ালেখার মধ্যে পড়ানো হচ্ছে না। ওগুলো পড়ানো হচ্ছে বলবো মানে ওগুলোকে একটু ডিটেলস, অনেক বেশি ডিটেলসে পড়ানো হচ্ছে। কারণ হ্যাঁ আমরা যে হ্যাঁ একটা চ্যাপ্টার পড়ি এটা হয়তো কয়েকটা বই লেখা হয়েছে এটার উপর, বা কয়েকজন রাইটার এটাতে গবেষণা করতেছে, বা দেখা যাচ্ছে কি কিছু যে তোমাদের যেগুলো বলতাম আমি যে আইএস, আইএফআরএস, হ্যাঁ, যেগুলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেগুলোর জন্য আইএসবি বডি আছে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড। সো ওই বডিগুলো প্রতিনিয়ত কিছু রুলস ক্রিয়েট করতেছে, এর চেয়ে বেশি কিছু কিন্তু না। আমরা যদি এটা কিন্তু অসীম পড়ালেখা, কিন্তু যদি একটা সীমা এখানে টানতে যাই সেক্ষেত্রে আমাদেরকে এভাবে করে চিন্তা করতে হবে যে আমরা যে পড়ালেখাগুলো করতেছি সেগুলোর ডিটেলস পড়ালেখাই হচ্ছে অ্যাকচুয়ালি
যেটা আমরা প্রফেশনাল ক্যারিয়ারে পড়ি বা বিবিএমবিএ তে পড়ি। বাট আমাদের বিবিএমবিএ এর পড়ালেখাগুলোকে আমরা কিন্তু বাস্তবতার সাথে একটু মিলাতে পারি না, কারণ আমাদেরকে মানে অ্যাপ্লাই সুযোগটা কম। আমরা পড়ে আসি ঠিক, কিন্তু আমরা ধরো আমি যদি যখন আমি বিবিএ ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে, তখন যদি আমাকে কোনো একটা কোম্পানি আমাকে হায়ার করতো অ্যাজ এ ট্রেনি হিসেবে, তাহলে দেখা যেত কি আমি যেগুলো পড়ছি ওই বিষয়গুলোই আমি ওখানে গিয়ে কাজগুলো করছি। সো আমার কাছে কিন্তু একটা বাস্তবতার সাথে পড়ালেখার একটা আমি ব্যালেন্সিং করতে পারতাম। বাট এটা আমাদের দেশের সুযোগটা কম। আমরা মানে কি বলবো, মানে আমরা এত প্যাথেটিক সিচুয়েশনে আছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে দেন আমরা ট্রেনিং হিসাবে কোথাও উইদাউট পে আমাদেরকে নিচ্ছে, তাও কি ওদের কাজগুলো করিয়ে নিবে আর আমি ওই কাজগুলো করতে করতে শিখবো। এটা কতটুকু প্যাথেটিক হতে পারে, মানে আমার কাজের কোনো দাম নেই, একটা ডে লেবারে 500 টাকাও পাই। আমাকে যদি 500 টাকা করে পে করে 15,000 টাকা স্যালারি ধরতে হয়, রাইট? বাট আমাদেরকে কিন্তু বিনা শ্রমে খাটায় নিচ্ছে। তাহলে দেখো আমার মানে এইসব বিষয়গুলো আমার কাছে কেন জানি মনে হয় প্যাথেটিক সিচুয়েশনের কারণেই আমরা ওভার পপুলেটেড কান্ট্রিতে আছি বলে আমরা দুর্ভাগা। আবার আমাদের স্কিলও কিন্তু ঘাটতি আছে, সবকিছু কিন্তু ওদের দিকে দোষ দিলে হবে না। আমরা আমাদের নিজের স্কিল গুলো অ্যাকোয়ার না করে আমরা একটা কমফোর্ট জবের ক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করি যে কোনো একটা জব ম্যানেজ করতে পারলেই হলো, আরে কিসের ক্যারিয়ার, এম ইন লাইফ, মানে এরকম একটা আমাদের ইন্টেনশন চলে আসে। কারণ এত মানুষ চাকরি পাচ্ছে না, ওখানের মধ্যে যদি আমি একটা চাকরি পাই আমি নিজেকে লাকি ফিল করাটা আমার জন্য এটা স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু একসময় চিন্তা করি যে আমরা অ্যাকাউন্টেন্টে হবো, অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছি, হ্যাঁ আমরা কেমিস্ট্রি হবো, কেমিস্ট্রি নিয়ে পড়তেছি, বাট আমরা কিন্তু এটা পারছি না ওভার ডেন্স পপুলেশন থাকার কারণে। বাট আমাদের যদি স্কিল থাকে আমরা একটা নিজেকে লেভেলে নিয়ে যেতে পারবো, দেন ওই লেভেল থেকে আমরা চিন্তা করতে পারবো আসলে আমি এই জবটা করবো কারণ এটা আমার সাথে যাই। সো স্কিলটা ফ্যাক্ট, অল টাইম বলি স্কিলটা ফ্যাক্ট। দেন ফাইন্যান্সিয়াল, আমরা বুঝতেছি যেহেতু এটা অ্যাকাউন্টিংটাই ফাইন্যান্স রিলেটেড, সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এখানে ফিনান্স নিয়ে কথাবার্তা। ফিনান্স মানে কি, একটু হার্ড করে চিন্তা করার কিছু নাই, ভেরি ইজি, যে যেখানে টাকা পয়সার লেনদেন হয়। তুমি একটা প্রতিষ্ঠানকে কিভাবে ফাইন্যান্স করবা, মানে কিভাবে ফাইন্যান্স করবা মানে কি, আমরা কিন্তু এগুলো পড়ে আসছি যে মানে কোন ওয়েতে ফাইন্যান্স করলে আমার প্রতিষ্ঠানের মানে কি ব্লাড হিসেবে ফাইন্যান্সটাও থাকবে, আবার আমি আমার যদি আমি লোন নিই সেক্ষেত্রে লোনটা খুব প্রপার ওয়েতে আমি যাতে এটা মিট করতে পারি, রাইট? সো ফাইন্যান্স কিন্তু সব জায়গা থেকে করা যায়। আমি ঘর থেকেও টাকা নিয়ে আসতে পারি, ব্যাংক থেকেও লোন নিতে পারি, থার্ড পার্টি থেকেও লোন নিতে পারি, অথবা আমি আমার স্টক গুলো সেল করে দিয়েও পারি, আমার অ্যাসেট সেল করে দিয়েও লিকুইড করতে পারি। বাট কোন ওয়েটা আমার জন্য বেস্ট, সেজন্য আমার ফাইন্যান্স জানতে হবে। আমার সেজন্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপর, আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জেনারেট করা রিপোর্ট গুলোর উপর আমাকে ডিপেন্ড হতে হবে। ঠিক আছে? আমার কথাগুলো কি খুব কঠিন মনে হচ্ছে? কারো কি বোঝা যাচ্ছে না এরকম কেউ মনে হচ্ছে? তাহলে আর একটু ইজি করে বলবো, বা বেশি সহজ হয়ে গেলে একটু স্ট্যান্ডার্ড করবো। হ্যালো? না দাদা, তেমন কঠিন মনে হচ্ছে। তাই? হাসি বেশি সহজ মনে হচ্ছে? আরেকজন আছে বেশি সহজ আজকে না। যে নতুন জয়েন করেছে, ভাই তোমার নামটা, সরি আমি একটু মনে রাখা, আমার স্মৃতিশক্তি খুব কম। তোমার কেমন? হ্যালো? ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝা যাচ্ছে সবকিছু। ওকে ওকে ভাই, না বুঝলে একটু রেসপন্স করবা। হ্যাঁ, আমরা আসলে এখানে আমরাই, সো এখানে আহ কোনো ইয়া করার দরকার নেই, সাই ফিল করার দরকার নেই, বা আতঙ্কিত হওয়ারও কিছু নেই। ইউজড বাই অর্গানাইজেশনস মানে হচ্ছে কি, এটা কোথায় ইউজ হচ্ছে, হয়তো কোনো একটা অর্গানাইজেশনে ইউজ হচ্ছে, না হলে কিছু ইন্ডিভিজুয়ালের মধ্যে আমরা কিছু স্পেসিফিক ইন্ডিভিজুয়ালের জন্য আমরা রিপোর্টটা রেডি করছি। হয়তো এটা হয়তো কোনো একটা এমডির জন্য রেডি করতেছে, অথবা আমার উপরে যে সিনিয়র আছে ওনার জন্য রেডি করতেছে। তো ইউজড বাই অর্গানাইজেশন অর ইউজড বাই ইন্ডিভিজুয়ালস। ক্লিয়ার? আমি এতক্ষণ যা বলেছি সেটা হচ্ছে কি হোয়াট ইজ অ্যাকাউন্টিং বলেছি। দেন আমি যদি সেকেন্ড স্টেপে আসি, যদি আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল কি হোয়াই ডু উই নিড ইট, কেন আমার এটা দরকার, তাহলে there are four main types of, আচ্ছা, why do we need it? Accounting helps you use the past in order to take action in the present and change the future. আচ্ছা, যাদের অ্যাকাউন্টেন্ট নেই তারা কি বিজনেস রান করতেছে না? অবশ্যই করতেছে। তাহলে তোমাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে ওদের নিয়ে লাভটা কি? কারণ তুমি ওর বিজনেসের বর্তমানটাকে কি করবা, বর্তমানটার উপর অ্যাকশন নিবা যাতে বিজনেসটা ফিউচারে গিয়ে ভালো হয়। অতীত তো চেঞ্জ করতে পারবা না, বাট অতীতের রেকর্ড কিন্তু সব লাগবে। আচ্ছা, এখানে একটা মজার একটা টপিকস চলে আসছে, সেটা হচ্ছে কি ধরো আমি তোমাকে তুমি হচ্ছে আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট,
তোমাকে একটা ক্লায়েন্টের কাছে পাঠালাম। একটা ক্লায়েন্ট মানে কি, যাদের সাথে আমরা কাজ করি আমরা সাধারণত ওনাদেরকে ক্লায়েন্ট বলি, হ্যাঁ। সো তোমাকে আমি ধরো এই চিটাং এর লাইটের মার্কেটটার নাম কি যে ভুলে গেছি, ওই যে কৃষ্ণগড় স্কুলের পেছনের, এটাকে কি জানি কি মার্কেট বলে, কেউ কি বলতে পারবা? স্যার কোন না ভাইয়া। স্কুলের? ওই যে অপর্ণাচরণ স্কুলের পেছনে একটা লাইটের বিশাল মার্কেট আছে না, হোলসেলের, ওটা জানি কি জানি বলে, কি মার্কেট? হ্যাঁ, হ্যালো, স্যার ক্লাব রাইফেল ক্লাবের ওইদিকে। আচ্ছা, ধরে নিলাম তো, ধরো তোমাকে আমি রাইফেল ক্লাবের ওখানেই পাঠালাম, ওখানে তো ফ্যানের দোকান, ফ্যান সবগুলো ফ্যান। আচ্ছা, ওখানে একটা দোকানে পাঠালাম, ওখানে একজন দোকানদার হচ্ছে আমার ক্লায়েন্ট। তার মানে ফার্স্ট অফ অল তোমাকে গিয়ে তোমাকে কি দেখতে হবে, তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রফেশনালের চোখ দিয়ে তোমাকে দোকানটা দেখতে হবে। তুমি ফ্যান দেখবা না, তুমি ওখানে ফ্যান দেখবা না, তুমি দেখবা যে এগুলো হচ্ছে ওর দোকানের ইনভেন্টরি, ঠিক আছে, যেগুলো নিয়ে সে বিজনেস করে। তার ইনভেন্টরির নাম কি, সে বিভিন্ন রকম ফ্যান রেখেছে, সিলিং ফ্যান, এই আরো অনেক রকম ফ্যান, এবং ফ্যানগুলোর নাম মনে আছে, সিলিং ফ্যান রাখছে, টেবিল ফ্যান রাখছে, হ্যাঁ, বিভিন্ন রকম ফ্যান রাখছে ক্লাস শেষের দিকে যদিও। আচ্ছা, সো তুমি ওখানে গিয়ে ওর ইনভেন্টরিটা দেখলা। তাহলে দেখো, এখানে কিন্তু প্রতিটা সেক্টরে তোমার কাজ আছে। ইনভেন্টরি দেখা মানে হচ্ছে কি, তার ইনভেন্টরির কালেকশনটা নিয়ে তুমি ওকে একটা কোশ্চেন করতে পারবা, যে আপনি এখানে যে ইনভেন্টরি গুলো হোল্ড করে রেখেছেন, আপনার প্রতিদিন কয়টা ফ্যান সেল হয়, এগুলো কি মার্কেটিং পারপাসে শো করতেছেন, মানে প্রদর্শনীর জন্য রেখেছেন, নাকি আপনার স্টোর নাই বলে আপনি এখানে এগুলো কিপ করেছেন? তাহলে ও একটা আনসার দিবে। দেন এটা কেন, কারণ ওর সাথে আমি কাজ করতে গেছি কিসের জন্য, তার আমরা যদি ইউকিউ নিয়ে কথা বলি, যেটা আমরা পড়েছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ কতটুক লেভেল পর্যন্ত আমরা স্টক রাখলে আমাদের প্রতিষ্ঠানের জন্য লাভ হবে। হ্যাঁ, এগুলো যারা তোমাদের মনে এখন ইন্টার লেভেলও মনে ইউকিউর ম্যাথ দিয়ে দিয়েছে, উৎপাদন ব্যবস্থাপনা বিবরণীতে মেবি, আর অনার্সে তো আমরা পড়েই আসছি এখানে। সো এই যে আমি মানে ওর সাথে কথা বলতেছি কিসের জন্য, ওর অ্যাসেট ভেরিফিকেশন, ইনভেন্টরি ভ্যালুয়েশন, ওর সাথে এইসব বিষয় নিয়ে আমার কাজ করতে হবে। তাতে লাভ কি হবে তার, সে কতটুক, তাকে আমরা একটা সাজেশন দিতে পারবো, তাকে সাজেস্ট করতে পারবো অ্যাকচুয়ালি আপনি কতটুক পর্যন্ত আপনার ইনভেন্টরিটা হোল্ড করলে আপনার প্রতিষ্ঠানে, আপনি বিজনেসের মধ্যে আপনার প্রফিটটা বাড়াতে পারবেন। আলটিমেটলি সবারই কিন্তু একটাই গোল থাকে, যে প্রতিষ্ঠানের প্রফিটটাকে বাড়াবে, ঠিক আছে। আর কোম্পানির মধ্যে গোলটা কি, স্টকদের শেয়ার হোল্ডার যারা আছে তাদের ওয়েলথটাকে ম্যাক্সিমাইজ করা। যেহেতু আমি একটা সোল ট্রেডার কোম্পানিতে, সোল ট্রেডার অফিসে গেছি, সোল ট্রেডার ক্লায়েন্টের কাছে গেছি, সো ওনার সাথে আমার কথা বলতে হবে যে আপনি কতটুকু লেভেল পর্যন্ত আপনার স্টকটা রাখলে আপনার প্রফিটটা আরো বাড়বে, ঠিক আছে। সো এটা কিন্তু একজন অ্যাকাউন্টেন্টই কিন্তু একটা সাজেস্ট করতে পারবে, যে কেউ গিয়ে কিন্তু এটা সাজেস্ট করতে পারবে না। সেজন্য একজন অ্যাকাউন্টেন্টের কিন্তু প্রতিটা কোম্পানিতে বা প্রতিটা বিজনেসের মধ্যে প্রয়োজন। দেন 4 টাইপস অফ অ্যাকাউন্টিং যদি বলি, মানে অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো আমাকে অতীব জানতে হবে, মানে জানা দরকার, সেগুলো হচ্ছে কি কি। প্রথম কথা হচ্ছে বুক কিপিং। বুক কিপিং সম্পর্কে আমরা সবাই জানি, আমাদের ডে টু ডে যে ট্রানজেকশনটা হচ্ছে সেটা প্রপার ওয়েতে ট্রানজেকশন গুলোকে এন্ট্রি করা। আচ্ছা, এটা কিন্তু খুব সহজ কাজ, কারণ আমরা এটা সবসময় জাবেদা করতে ডেবিট ক্রেডিট করে দিই, কিন্তু আসলে যদি আমি অ্যাজ এ বুক কিপার হিসেবে কথাটা বলতে চাই, এই কাজটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। যখন আমরা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো ইউজ করে ডেইলি ট্রানজেকশন গুলো রেকর্ড করতে দেখব, তখন মনে হবে আসলে কাজগুলো অনেক চ্যালেঞ্জিং বিষয়। কারণ চ্যালেঞ্জিং যদি না হতো, আমাকে কিন্তু ডলার পেমেন্ট করে রিক্রুট ওরা করতো না। বুঝতে পারছি? সো ইজি তো ইজি, কিন্তু বাট কাজটা চ্যালেঞ্জিং। ইজি কাজটা চ্যালেঞ্জিং বলে, চ্যালেঞ্জিং এর মধ্যে আমরা ইজিনেস গুলো খুঁজে বের করব, ফাইন্ড আউট করব। আর এটা কিন্তু মানে রকেট সায়েন্স না যে অত কঠিন কিছু, বা এটা মানুষই করে। সো আমাদের এই বিষয়গুলো যখন আমরা জানবো, এগুলো আমাদের কাছে অনেক সহজ মনে হবে। আপাতত যখন আমরা ক্লাউড অ্যাকাউন্টিং এর কাজ করতে যাব, তখন এই বিষয়গুলো আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে। অ্যাকাউন্টিং এর প্রথম কোশ্চেন হচ্ছে এই বুক কিপিং। তোমরা আবার জয়েন করবা, যদি আমি মিটিংটা এন্ড করছি না, মিটিংটা আরো 6 মিনিট আছে, 6 মিনিট পরে আবার সেম লিংকে জয়েন করবা। দেন হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা হচ্ছে বুককিপিং থেকে একটু আলাদা, অথবা ধরা যায় যে কি বুককিপিং যদি ফার্স্ট স্টেজ হয়, সেকেন্ড স্টেজটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেখানের মধ্যে আমরা এটা প্রিপেয়ার করব কাদের জন্য, এক্সটার্নাল স্টেক হোল্ডার। অর্থাৎ আমরা পড়েছি স্টেক হোল্ডার কারা, আমরা শেয়ার হোল্ডার শুনেছি, শেয়ার হোল্ডার ছাড়াও একটা বিজনেসকে
আরো অনেকগুলো পক্ষ কি করে, প্রভাবিত করে। যেমন গভর্নমেন্ট বিভিন্ন রকমের ট্যাক্স ইস্যু করে, ট্যাক্সের রুলস ক্রিয়েট করে আমার বিজনেসটাকে প্রভাবিত করতেছে, তাহলে সে কিন্তু আমার একজন স্টেক হোল্ডার। যেমন আমার কম্পিটিটর, সেও কিন্তু আমার জন্য একটা স্টেক হোল্ডার, কারণ আমি যে জিনিসটা 10 টাকা দিয়ে বিক্রি করি, সে যদি এটা 8 টাকায় বিক্রি করে তাহলে মানুষ ওর কাছে চলে যাবে। অথবা আমি যে জিনিসটা নগদে বিক্রি করি, সে যদি ওটা বাকি দিয়ে বিক্রি করে তাহলেও মানুষ তার কাছে চলে যাবে, ক্লায়েন্ট মানে সরি কাস্টমার চলে যাবে। সো সেও কিন্তু আমার জন্য একটা স্টেক হোল্ডার। ঠিক সেম হচ্ছে সাপ্লায়ার। সাপ্লায়ার মানে যাদের কাছ থেকে আমরা পণ্যদ্রব্য কিনি। দেন হচ্ছে কাস্টমার, যাদের কাছে আমরা প্রোডাক্ট সেল করি, সবাই আমাদের কাছে আমার জন্য স্টেক হোল্ডার। আমরা স্টেক হোল্ডার মানে কি বুঝছি? একটা কথা হচ্ছে কি, শেয়ার হোল্ডাররা তো আছেই, যারা কোম্পানির মালিক বা প্রতিষ্ঠানের ওনার, তারা তো আছেই। তাদের সাথে সাথে যারা বিজনেসকে প্রভাবিত করে, তারাই হচ্ছে আমার কোম্পানির জন্য স্টেক হোল্ডার। বুঝতে পারছি? তাহলে বুক কিপিং হচ্ছে ডেইলি ট্রানজাকশন রেকর্ড করা, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে আমি এখানে কিছু রিপোর্ট জেনারেট করব। কাদের জন্য? এক্সটার্নাল স্টেক হোল্ডারদের জন্য, কারণ তারা আমার প্রতিষ্ঠানের যেহেতু প্রভাবক, তাদেরকে নিয়ে আমার অনেক ধরনের কর্মযোগ্য থাকবে, কর্মকাণ্ড থাকবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ। দেন হচ্ছে যেটা জানতে হবে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং এর একটা বিগ পোর্শন। কারণ আমার প্রতিষ্ঠানটা যদি প্রোডাকশন রিলেটেড হয় অথবা সার্ভিস ওরিয়েন্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু আমার ম্যানেজমেন্টের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা জানা অবশ্যই দরকার। আমি যদি কস্ট পার ইউনিট বের করতে না জানি, আমি যদি আমার ওভারহেডস গুলো সম্পর্কে না জানি, আমি যদি আমার ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি, হ্যাঁ, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, হ্যাঁ, বা স্টেপ ফিক্সড কস্ট সম্পর্কে না জানি, তাহলে আমি আমার প্রতিষ্ঠানে কখনো আমার যে প্রোডাক্ট গুলো সেল করবো ওগুলো ভ্যালুয়েশন করতে পারবো না, ওগুলোর দাম নির্ধারণ করতে পারবো না, ওগুলো প্রফিট কত নির্ধারণ করতে হবে এগুলো আমরা জানবো না, বা একটা প্রোডাক্টের প্রফিটের উপর কি কি প্রভাব বিস্তার করতে, কি কি জিনিস প্রভাব বিস্তার করতেছে ওই বিষয় সম্পর্কে আমরা জানবো না, যদি না আমরা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং সম্পর্কে না জানি। দেন হচ্ছে কি ট্যাক্স অ্যাকাউন্টিং। ট্যাক্সটা এখন মেজর ইস্যু হয়ে দাঁড়াইছে। ইভেন কিছু কিছু জবে শুধুমাত্র ট্যাক্সের জন্যই কি করে, রিক্রুটমেন্টে থাকে। সো আমাকে প্রতিটা পর্যায়ে ট্যাক্স সম্পর্কে জানতে হবে, এবং আমি আমার বেসিক ক্লাসগুলোতে কিন্তু ট্যাক্স অ্যাকাউন্টিং নিয়ে একটা একটা একদিনের স্লাইড কিন্তু রেখেছে, জাস্ট তোমাদের ইনিশিয়ালি জিনিসটা বুঝাই দিব, এবং তোমাদেরকে কথার মানে ইয়াটা হচ্ছে তোমাদেরকে ধরে দিব যে মানে তোমরা কি জানলে ট্যাক্স অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে পারবা, কি কি বিষয় জানলে। সো ট্যাক্স অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের জন্য একটু নতুন। এটা নিয়ে আমাদের ক্লাস যেটা থাকবে ওখানে ডিটেলস থাকবে, ওটা দেখলে তোমরা বুঝবা, বা ওখানে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি আমাকে কোন কোন পোরশন ট্যাক্সের জানতে হবে ট্যাক্স অ্যাকাউন্টিং পারপাসে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের স্লাইড এখানে শেষ। আমি যদি একটু ব্রিফ করে দিই শর্ট করে, টাইম কি পাবো? আচ্ছা, একটু করে বলি। তাহলে আমরা আজকে জানলাম কি অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং কেন আমাদের দরকার, আর অ্যাকাউন্টিং এর যে 4টা বিষয় আছে ওগুলো। ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্টিং কি বা অ্যাকাউন্টিং কাকে বলে জানতে গিয়ে আমরা জেনেছি অ্যাকাউন্টিং হচ্ছে একটা ইনফরমেশন সায়েন্স, অ্যাকাউন্টিং হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে, আর এগুলো অবশ্যই অ্যাকাউন্টিং এর রিপোর্ট গুলো কোনো একটা অর্গানাইজেশন অথবা ইন্ডিভিজুয়ালের জন্য প্রিপেয়ার করে। দেন হচ্ছে কি হোয়াই নিড অ্যাকাউন্টিং, কেন আমাদের অ্যাকাউন্টিং দরকার, কারণ অ্যাকাউন্টিংটার মাধ্যমে আমরা বর্তমানটাকে বর্তমানের মধ্যে অ্যাকশন নিয়ে ভবিষ্যৎটাকে চেঞ্জ করব যে কোনো প্রতিষ্ঠানের, এটা যে টাইপের ক্লায়েন্ট আমার থাকুক। দেন হচ্ছে দেয়ার আর 4 মেইন টাইপস অফ অ্যাকাউন্টিং, 4 রকম অ্যাকাউন্টিং নিয়ে আমরা কথা বলেছি। একটা হচ্ছে বুক কিপিং, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টিং। কারো এই 4টা সাবজেক্টের মধ্যে কোনো একটা যদি না বুঝো, আমরা নেক্সট স্লাইডে কিন্তু আলোচনা করব। কেউ কি এই 4টা পোরশনের মধ্যে বুঝো না এরকম কোনো পোরশন আছে? না ভাইয়া, বুঝছি। ওকে, আমি সবার কাছ থেকে একটু শুনতে চাই। সবাই বুঝছো? সবার মাইক্রোফোন অন করো এখানে। জি স্যার। সমস্যা নেই। দাদা বুঝছি ম্যানেজ দাদা। অ্যাকাউন্টিংটা রিপিট করলে ভালো হতো। এখন ম্যানেজ অ্যাকাউন্টিং। আচ্ছা, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং না? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে। তো এতক্ষণ ধরে বলছ না কেন? আমি জিজ্ঞেস করলে তারপর বলবি এরকম? না হ্যাঁ পুরো ডিস্টার্ব অদ্ভুত। করতে থাকি। না না না, আচ্ছা ঠিক আছে। কথা বলি। ওকে ওকে ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইড এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা সেম লিংক আবার জয়েন করো। তোমাদের কষ্ট দিচ্ছি বারবার, জয়েন করো, এটা একটা কাজ। ভাইয়া আপনারও তো কষ্ট হচ্ছে। আমার কষ্ট। আচ্ছা, আচ্ছা দাদা। ভাই ঢোকায় না কেন? এটা নিয়ে কথা বলবো। আমাকে ভাই 2-3 হ্যাঁ? মিনিট পর ঢোকায়। না না, কেউ ঢুকায় না, এটা আমি জয়েনিং দিই, হয়তো একটু সময় লাগে আর কি জয়েন করতে। এটা অর্ক ছোটতে যেন অর্ককে লেট করে আনে।
এটা জানা যাবে না। শোনো তোমাদের সোহান ভাইয়া তোমাদের এক বাইরে শোনো চলে যাবে। আমরা আরো 1 মিনিট 12 সেকেন্ড পাচ্ছি, তো একটু কথা বলে নি। তোমাদের এই 1 মিনিট তো হয় না। আমি আমি সবার আসলে একটা দিন তোমরা কেমনে কাটাও আমার খুব দেখতে ইচ্ছে করে। মানে আমরা যদি কাউন্ট করি 86,400 সেকেন্ড কিন্তু আমরা সময় পাই। তোমরা কি আসলে 86,000 ঘন্টা মানে সেকেন্ডকে কি আসলে অতটুকু প্রায়োরিটি দিচ্ছ, নাকি কি করতেছো তোমরা? তোমরা কি তো তোমাদের মানে একটা কথা আরে ছিল। কেন ঘুমাইতে ঘুমাইতে জায়গা। হ্যাঁ, তো মানে আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে তোমাদের অ্যাক্টিভিটি গুলো একটা দিন তোমরা কিভাবে কাটাও সেটা আমার সাথে শেয়ার করবা। কোনো বান্দা কিন্তু আমার আপনি সাথে একটা শেয়ার করো নাই, সেটা কিন্তু তোমরা শেয়ার করতে রুটিন পারো। বানা দিবেন বলছিলেন। তোর রুটিন, আমার রুটিন তো কোনো কাজে আসবে না। তুই আগে একটা রুটিন বানা তোর 24 ঘন্টার জন্য, আমি ওটা দেখি। গ্রুপে শেয়ার করো। তোমাদের আমি বলছিলাম কি 1 ঘন্টা সময় দেখবা নিজেকে, এই 1 ঘন্টা তুমি কি করতেছো, তারপর পরের ঘন্টাতে গিয়ে ওটা তুমি লিখবা। টার্গেট ইউর ডে একটা সেশন নিয়েছিলাম, ওটা তোমরা আবার একটু শুনবা আসলে আমি কি বলতে চাইছি। আরো অনেক কথা বলবো, আর অনেক বিষয় এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে নিজেকে প্রিপেয়ার করাটা হচ্ছে অনেক বড় একটা গুণ, সেটা সবার মধ্যে থাকে না, কিন্তু আমাদেরকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, কারণ আমরা প্রফেশনাল হতে আসছি এখানে। আমাদের স্কিল ডেভেলপ করতে হলে অবশ্যই আমাদের